ভিডিওর আলোচনা বাচ্চাদের এই যে মোবাইলের অ্যাডিকশান নিয়ে। বাচ্চারা এই যে এত মোবাইলে অ্যাডিক্টেড হয়ে পড়ছে, এর ফলে তাদের ভবিষ্যতে কী হবে। আমি বিস্তারিত আলোচনা করব যে এই মোবাইল ব্যবহারেতে তাদের কি কি ভালো দিক আসছে আর কি কি খারাপ দিক আসছে। এখন এটা তো শুনে অবাক হচ্ছে নিশ্চয়ই যে ভালো আবার কি হতে পারে। অবশ্যই ভালো কিছু হতে পারে, যেগুলো আমি অবশ্যই এখানে সবটা ডিটেলসে আলোচনা করব, এবং তার কিছু খারাপ দিকও আলোচনা করব। তারপরে আমি তো কেপি অ্যাস্ট্রোলজার, এটা আপনারা জানেন। আমি অ্যাস্ট্রোলজি মতেও সমস্তটা ব্যাখ্যা করব যে এই অ্যাডিকশানটা কেন আসছে এবং তার ফলে কি কি হতে পারে। টোটালি একদম অ্যাস্ট্রোলজিক্যালি পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে। সাথে আমি কিছু রেমেডিও বলে দেব, কিছু উপায় বলে দেব, যেটাতে আপনারা কোনো রকম টাকা পয়সা খরচা না করে আপনি ওই উপায়গুলো করে সেগুলো ঠিক করতে পারেন। এরপরে পেড কনসালটেন্সির মাধ্যম দিয়ে আপনি আরও সেটাকে ঠিক করে নিতে পারবেন যদি এরকম ধরনের অ্যাডিকশানেতে আপনার বাচ্চা ভোগে। তো আমি একদম জেনারেল আলোচনা স্টার্ট করছি। প্রথমেই আমি শুরু করছি যে মোবাইল ব্যবহারেতে বাচ্চাদের ভালো কোন কোন দিক আসবে। তো আমি কয়েকটা পয়েন্ট এখানে করেছি, আমি এক এক করে আপনাদের সঙ্গে আলোচনা করছি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে বাচ্চাদের একটা টেকনিক্যাল যে স্কিল আছে সেটা ডেভেলপ করবে। আমাদের সময়টা, মানে আমাদের যখন বাচ্চা সময়টা কেটেছে, আমার যারা আপনারা দর্শক শুনছেন নিশ্চয়ই আপনাদেরও এরকম হয়েছে। আমরা কিন্তু বাচ্চাবেলায় এখনকার বাচ্চাদের মতো এত বুদ্ধিমান ছিলাম না, বলা চলে এত চালাক ছিলাম না, আমরা প্রায় বোকাই ছিলাম। মানে আমার তো মনে পড়ে যে আমি ছোটোবেলায় ক্লাস 7-8 পর্যন্ত সেই হাফ প্যান্ট পরে স্কুলে যাওয়া, তারপরে হচ্ছে ড্রেস ঠিকঠাক রাখা, একদম কোনো স্টাইল চলবে না, চুল একদম স্টাইল চলবে না, এবং ওই 7-8 পর্যন্ত নাক থেকে তো গড়াতো, বুঝেছেন? তো এটা এতটা বোকা না হলেও আপনাদের সঙ্গেও নিশ্চয়ই ঘটেছে এরকম। এর সাথে আরও একটা গল্প বলি। ছোটোবেলায় একবার এরকম হয়েছে যে একটা মানুষ, মানে আমার হতে পারে ওটা কাকুর মতো আর কি, তো উনি আমাকে 20 পয়সা দিয়েছেন। 20 পয়সা দিয়ে আমাকে বলছে যে এই দোকানটা থেকে কানমলা নিয়ে আসতে। তো আমি তো জানি না, আমি দোকানে গিয়ে 20 পয়সাটা দিয়ে বলছি, কাকু একটু কানমলা দিন তো 20 পয়সা। তো সে 20 পয়সাটাকে নিয়ে কানটাকে জোরে মলে দিয়েছে। তো মনে তো খুব আঘাত লেগেছিল, কেঁদেও ছিলাম, কিন্তু এখন বুঝতে পারি যে কতটা বোকা ছিলাম। কিন্তু এখনকার বাচ্চাদের মধ্যে আপনি এই বোকামি, এতটা বোকামি কারোর মধ্যেই দেখতে পাবেন না। তখনকার বাচ্চারা 1 2 3 হয়তো খুব চালাক হতে পারে বা বুদ্ধিমান হতে পারে, কিন্তু এখনকার তো সবাই বুদ্ধি ধরে, প্রত্যেকেরই বুদ্ধি আছে। তা এটার ফল কিন্তু আমাদের এই মোবাইল বটেই। মোবাইলের জন্য বাচ্চারা কিছুটা বুদ্ধি তাদের বিকাশ ঘটে এবং সাথে টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্ট হয়। এর পরেরটা হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে আমাদের সময় কী হতো, আমরা নিজের মাতৃভাষা যে ল্যাঙ্গুয়েজ বাংলা, এটা ছাড়া ইংলিশ শব্দটা আমরা শুধু স্কুলের মধ্যে পড়তে পেতাম, বা আমাদের যে বাড়িতে টিউশন টিচার থাকতেন তিনি যতটা পড়াতেন। এর বাইরে যে একটা ইংলিশটাকে নিয়ে কালচার করা বা কথার মধ্যে ইংলিশ শব্দটাকে উচ্চারণ করা, এগুলো আমাদের খুব একটা থাকতো না। কিন্তু এখন এই মোবাইল ব্যবহারের মাধ্যমে ইংলিশ শব্দ সাথে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষা ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, এগুলোতেও তারা কিন্তু পারদর্শী হয়ে উঠছে বাচ্চারা। শুধুমাত্র ইংলিশ শব্দ বা আদার্স ল্যাঙ্গুয়েজ নয়, বাংলা ভাষাটাও আমরা কীরকম জানতাম, সাধু ভাষা, চলিত ভাষা, এটুকুই জানতাম। কিন্তু এখন বাচ্চারা এই মোবাইল ব্যবহারের মাধ্যমে তারা কিন্তু ভাষাকে, মানে বাংলা ভাষাকেই কোথায় কিভাবে ব্যবহার করতে হবে, কোন জায়গায় কিভাবে ব্যবহার করতে হবে, মার্জিতভাবে কোথায় ব্যবহার করতে হবে, এগুলো কিন্তু তারা খুব সুন্দর শিখে যাচ্ছে। অবশ্যই আমি ভালো দিকগুলো বলছি, পরে আমি অবশ্যই এর খারাপ দিকগুলোও বলবো। নেক্সট হচ্ছে দেখুন, তারা এই মোবাইলের মাধ্যমে তারা পড়াশোনাতে কাজে লাগাতে পারছে। এডুকেটিভ যেসব কন্টেন্টগুলো আছে সেইগুলো নিয়ে তারা কিন্তু ভালোই চর্চা করতে পারছে এই মোবাইল ব্যবহারের মাধ্যমে। সাথে আরও যেগুলো হচ্ছে সেগুলো তাদের মধ্যে কিছু ক্রিয়েটিভ আইডিয়াস, এইগুলো খুব ভালোভাবে আসছে। ক্রিয়েটিভ আইডিয়াসের মধ্যে ড্রয়িং আছে, কোনো আর্ট আছে, ভিডিও মেকিং আছে, ডিজাইনিং আছে, এগুলো আছে। আর আমাদের সময় কী ছিল, ওই স্কুলেতে ওয়ার্ক এডুকেশান ছিল, মাটি দিয়ে শশা বানানো, মাটি দিয়ে কোথায় কমলা লেবু বানানো, ওতে আমাদের কি হয়েছে, কোনো কিছুই হয়নি।
কিন্তু এখনকার বাচ্চারা এই মোবাইল ব্যবহারের মাধ্যমে তারা কি সুন্দর ড্রয়িং আর্ট শিখতে পারছে, তাদের টেকনিক্যাল স্কিল ডেভেলপ করছে, তারা বিভিন্ন রকম এআই এর মাধ্যম টুলসের মাধ্যম ব্যবহার শিখে যাচ্ছে। তো এইগুলো কিন্তু মোবাইল ব্যবহারের কিছু উপকারিতা তাদের মধ্যে আসছে। ওভারঅল তাদের মধ্যে একটা ক্রিয়েটিভিটিস, তাদের ব্রেন ডেভেলপমেন্ট, তাদের টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্ট এবং তাদের বুদ্ধির বিকাশ সবটাই কিন্তু তাদের এই মোবাইল ব্যবহারের মাধ্যম দিয়ে হচ্ছে। এবার এর কিছু খারাপ দিক আলোচনা করি। এটা তো নিশ্চয়ই যে যে কোনো জিনিস অতিরিক্ত যখনই করা হয়ে যাবে তার কিছু খারাপ দিক অবশ্যই লক্ষ্য পড়বে। তো খারাপ দিকের মধ্যে কি আছে, অনেকক্ষণ ধরে বাচ্চারা এই মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে 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 যেটা হচ্ছে, তাদের পড়াশোনার ক্ষেত্রে তাদের একটা কনসেন্ট্রেশনের অভাব ঘটে যাচ্ছে। লং টাইম তারা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকছে, ফলে কি হচ্ছে, যেটা মেন সাবজেক্ট পড়াশোনা, যেটা কিনা বিদ্যাতে লাগে, তো এই বিদ্যার জায়গাটায় তাদের কিন্তু কনসেন্ট্রেশনটা লো হয়ে যাচ্ছে। এটা তাদের খারাপ হচ্ছে। আর কি হচ্ছে, তারা পরিবারের লোকেদের সাথে মানে মা বাবা ভাই বোন বাড়িতে যারা থাকে তাদের সঙ্গে কিন্তু খুব একটা সময় দিচ্ছে না, বন্ধু বান্ধবের সঙ্গে খুব একটা সময় দিচ্ছে না, এবং তারা মোবাইল নিয়েই সারাক্ষণ বসে থেকে মোবাইলের মধ্যে ঢুকে গিয়ে তারা একটা একাকিত্বতে চলে আসছে। মানে আমি একাই বসে আছি, আমাকে কেউ ডিস্টার্ব করো না, আমিও তোমাদের ডিস্টার্ব করবো না। তো এরকম ধরনের মেন্টালিটি তাদের মধ্যে একটা চলে আসছে, যেটাকে আমরা আগেকার সময়তে এই ব্যাপারগুলো কখনোই ছিল না। তো এটা মোবাইল অতিরিক্ত ব্যবহার করার ফলেতে একটা প্রবলেম আসছে। এছাড়া কি আসছে, রাগ জেদ তাদের মধ্যে প্রচণ্ড বেড়ে যাচ্ছে। মোবাইল কেড়ে নিলেই প্রচণ্ড রাগ, প্রচণ্ড জেদ, উত্তেজনা, একটা উত্তেজিতভাবে কথা বলা, এগুলো তাদের মধ্যে চলে আসছে। আর সেটার ফলেতে তাদের কি হচ্ছে, মানসিক যে একটা ব্যালেন্স, একটা মেন্টাল যে ব্যালেন্স, সেটা হারাচ্ছে। তারা তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে। তারা রাগ জেদ তেজ এগুলো চলে আসছে এবং বাড়ির বড়দেরকেও যাই তাই করে বলে দিচ্ছে। তো এটা একটা প্রবলেম আসছে। এরপরে আরও যে সমস্যা আসছে সেটা হচ্ছে ঘুমের সময় তারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকার ফলেতে ঘুমোতে যাবে, অনেকক্ষণ ধরে মোবাইল ঘাঁটার ফলে তাদের ঘুমের সময়টা কমে যাচ্ছে। যতটা ঘুম দরকার, ঠিক রাত্রে যতটা ঘুম দরকার ততটা ঘুমোচ্ছে না। দেখা যাচ্ছে দিনের বেলা বেশিক্ষণ ধরে ঘুমোচ্ছে, রাত্রেবেলা ঘুমোচ্ছে না। তো এটা কি হচ্ছে, এটা অ্যাস্ট্রোলজিক্যালি একটা প্রবলেম হয়, আমি পরে আসছি অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা নিয়ে। কিন্তু এমনিতে একটা সায়েন্টিফিক্যালিও যদি বলি, রাত্রের ঘুমটা অবশ্যই আসল ঘুম, দিনের বেলা ঘুমটা কিন্তু কখনো আসল ঘুম নয়, ওটা অলস করে দেয়। তো বাচ্চারা এই মোবাইল রাত্রিভর জেগে থেকে যেটা হচ্ছে মোবাইল নিয়ে, তারা রাত্রেবেলাটা অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছে না, কম সময় ঘুমোচ্ছে এবং তারপরে শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, অতিরিক্ত মোটাপা চলে আসছে বা অতিরিক্ত রোগা হয়ে যাচ্ছে। এরকম ধরনের সমস্যা তাদের মধ্যে চলে আসছে। চোখের সমস্যা বাড়ছে, অনেকক্ষণ ধরে মোবাইল দেখার ফলে চোখের সমস্যা বাড়ছে, ঘাড় বা পিঠের মধ্যে ব্যথা অনুভব করছে। এগুলোর ফলেতে তারা খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছে। তাদের মেজাজ যেটা শান্ত মেজাজ তাদের মধ্যে থাকছে না, মানিয়ে নেওয়া অ্যাডজাস্ট করার মতো মেজাজ তাদের থাকছে না। সবসময় তাদের একটু কিছু বললেই তারা খিটখিটে হয়ে যাচ্ছে। এগুলো নিশ্চয়ই আপনারাও লক্ষ্য করেছেন আপনাদের বাচ্চাদের ক্ষেত্রে। এরপরে কি আসছে, যে বাচ্চারাদের তাদের জন্য মোবাইলটাকে মা বাবারা তাদের নিজেদের সময় থেকে মোবাইলটাকে নিয়ে বাচ্চাদের দিচ্ছে, যাতে করে বাচ্চারা ওই রাগটাকে কমিয়ে মোবাইলেতে অন্তত থাকে। কিন্তু বাচ্চাদের মা বাবারা প্যারেন্টাল কন্ট্রোল বা চাইল্ড লক মোবাইলেতে করে রাখছেন না। ফলে কি হচ্ছে, মোবাইল দেখতে দেখতেই কার্টুন দেখুক বা যে কোনো কিছু দেখুক, কোনো না কোনোভাবে ফিল্টার যেহেতু নেই, কিছু অ্যাডাল্ট কন্টেন্টস তার মধ্যে চলে আসছে। সেটা একেবারেই বলছি না যে 18+ অ্যাডাল্ট কন্টেন্ট, কিন্তু যেগুলো কার্টুনের মধ্যেও এমন কিছু আছে, বিজ্ঞাপনের মধ্যেও এমন কিছু আছে, যেগুলো বাচ্চাদের মানসিক জায়গাটাতে প্রবলেম করে দিচ্ছে। তো এটা একটা প্যারেন্টাল কন্ট্রোল বা চাইল্ড লক এই সিস্টেম বাচ্চাদের থাকছে না, বাচ্চারা যেটা খুশি সেটাই দেখছে। এরপরে কি হচ্ছে, এইসব করতে করতে বাচ্চাদের মধ্যে এমনভাবে আসক্তি তৈরি হয় মোবাইলের, যে তারা মোবাইল ছাড়া আর কিচ্ছু বুঝছে না। তারা সকালবেলা ঘুম থেকে উঠেই মোবাইল চাই, তারপর থেকে সারাক্ষণ তাদের মোবাইল। এই জিনিসটা তাদের মধ্যে হতে হতে মা বাবারা বিরাট সমস্যায় তারা পড়ে গেছে। এবার জেনারেল কিছু আমি আলোচনা করছি যে এগুলো থেকে আপনি কন্ট্রোল করবেন কি করে কন্ট্রোল করবেন, যে এই মোবাইল আসক্তি থেকে। আমি অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা অবশ্যই দেব, কিন্তু তার আগে কি করে কন্ট্রোল করবেন সাধারণভাবে। দেখুন, মা বাবারা যেটা করবেন সেটা হচ্ছে নির্দিষ্ট সময় বেঁধে দিন। নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া মানে হচ্ছে, মনে করুন আপনার বাচ্চা যখন খাবে, সেটা লাঞ্চ হোক ডিনার হোক, একেবারেই মোবাইল হাতে দেবেন না। যেটা হয় কি, লাঞ্চ করার সময়তে ডিনার করার সময়তে
আমাদের সময় ছোটবেলায় ছিল মা বাবারা গল্প বলতে বলতে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতেন। এখন কি হচ্ছে, ওই সব গল্প মা বাবারাও আর জানেন না বা করছেন না। যেটা হচ্ছে সেটা হচ্ছে বাচ্চার হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছে, বাচ্চা মোবাইল নিয়ে খেয়ে যাচ্ছে। তো এটাতে কি হচ্ছে, তাদের খাবার প্রতি কোনো রকম আগ্রহ, খাবার ভালো লাগা এসব আর তার থাকছে না। তার ফুল কনসেন্ট্রেশন চলে যাচ্ছে মোবাইলের দিকে, আর শুধুই খাওয়াটা তাদের নর্মাল খেয়ে যাচ্ছে। তো এই লাঞ্চের সময়, ডিনারের সময় বা ঘুমের সময়, এই 3টে সময় তো অবশ্যই মোবাইল দেবেন না। মোবাইলটা দেওয়ার নিয়ম একটা রেখে দিন। আপনি সারাদিনে মোবাইল 1 ঘন্টা তাকে দিন। খেলে আসার পর তাকে একটুখানি মোবাইল ঘাঁটতে দিন। আর তার সাথে পড়াশোনা করে ওঠার পর, যখন সে পড়াশোনা করে ফেললো, পড়াশোনা করার পরেতে এবং আপনি টাইম বেঁধে দিন যে এত টাইম ধরে পড়তে হবে, এই সাবজেক্ট পড়তে হবে। ওই পড়াগুলো আপনি দেখবেন। যদি দেখছেন যে সব ঠিকঠাক আছে এবং টাইম ঠিকঠাক মেনটেন করে পড়াশোনা করেছে, তাহলে আপনি 1 ঘন্টা মোবাইল দিন কি আধ ঘন্টা মোবাইল দিন। এই টাইমটা বেঁধে দিয়ে তাকে একটু মোবাইল দিন। কিন্তু যদি টাইম বেঁধে না দিয়ে যখন তখন মোবাইল ব্যবহার করে, তাহলে সেটা তার জন্য খারাপ হবে। এছাড়া আমাদের সময় যেটা ছিল সেটা হচ্ছে প্লেগ্রাউন্ড, খেলার মাঠ, বন্ধুবান্ধব, এগুলো ছিল। এইটা এখনকার দিনে প্রায় নষ্টই হয়ে গেছে। আপনারা বলবেন খেলার মাঠ আছে কোথায় এখন? খেলার মাঠ তো নেই। কিন্তু দেখুন, খেলার মাঠ কেন, নিজেদের বাড়ির ছাদও থাকতে পারে, নিজেদের বাড়িটাও থাকতে পারে, বাড়িটার মধ্যেও খেলা যেতে পারে। মানে যেটাকে একটু শরীরকে খাটিয়ে খেলা হয়, সেই খেলাটা বন্ধ হয়ে গেছে। প্রকৃতির সঙ্গে সংযোগ, সেটা বাচ্চাদের বন্ধ হয়ে গেছে। এটা একেবারেই করবেন না। আপনি আপনার বাচ্চাকে যে কোনো জায়গাতে, আপনি যোগাতে ভর্তি করতে পারেন, নর্মাল যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আছে সেগুলোতে ভর্তি করতে পারেন। সেখানেতেও তারা কিছুটা একটা বাইরে টাইম কাটানোর, ওই অ্যাটমসফিয়ারে টাইম কাটানোর সময় পেয়ে যাবে। কিন্তু সেটা না হয়ে এখন যেটা হচ্ছে, শুধুই মোবাইলের মধ্যে থাকা, সেটা ঠিক নয়। একটু খেলার মাঠে যাওয়া, কোনো প্লেগ্রাউন্ডে যাওয়া, বা ধরে নিন কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে যোগা হতে পারে, কোনো গানের ক্লাস হতে পারে, কোনো নাচের ক্লাস হতে পারে, ক্যারাটের ক্লাস হতে পারে। এইগুলো যে কোনো এই সব ধরনের ক্লাসেতে তাকে যদি ভর্তি করা যায়, তাহলে কিছুটা টাইম তো সেখানেও যাবে। সুইমিং বেস্ট, তাদের ফিজিক্যাল এক্সারসাইজও হবে এবং তাদের মেন্টালিটিও ঠিক থাকবে, মানসিকতা খুব সুন্দর থাকবে। তো এইটা অবশ্যই করা উচিত, যেগুলো আগেকার দিনে হতো। কিন্তু এখনকার দিনে পড়াশোনার চাপটাও যেমন বেড়েছে, তেমন মোবাইলের আসক্তিও বেড়ে গেছে। ফলে দুটোই কোনোটাই ঠিকঠাক করে ভালোভাবে হচ্ছে না। আর এন্টারটেনমেন্ট যেটাতে আসছে, ওরা সেটাই করছে। এন্টারটেনমেন্টে আসে মোবাইলেতে, মোবাইলটাই ওরা বেশিক্ষণ ধরে দেখে যাচ্ছে। এরপরে কি করবেন, আপনি যখন মোবাইলটা ওকে দেবেন, তখন আপনি ওকে ইনসিস্ট করুন এবং বোঝানোর চেষ্টা করুন যে ও যেন এই শিক্ষামূলক কোনো কন্টেন্টগুলোর প্রতি আগ্রহ দেখায়। মানে উল্টোপাল্টা কোনো কিছু না দেখে, গেম না খেলে বা উল্টোপাল্টা কিছু না করে, শিক্ষামূলক যেসব কন্টেন্টগুলো আছে সেই সব দিকেতে তাকে ইন্টারেস্টটা বারবার ধরে দেখান। কি হয়, বারবার ধরে যখন একটা বাচ্চা সেই ব্যাপারটার মধ্যেই চলে আসবে, তখন ইউটিউবও বা যে কোনো সোশ্যাল মিডিয়া তাকে সাজেস্ট ভিডিও দিতে থাকবে ওইগুলোই, এবং ওইগুলোই দেখতে 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 তার মধ্যে আর অন্য কিছু দেখা হবে না। দেখবেন আপনিও যে মোবাইল ঘাঁটেন, আপনি যেগুলো দেখেন সেগুলোই আপনার কাছে বারবার ধরে আসে। ফলে আপনি আর অন্য কিছু দেখেন না, ওইগুলোই দেখেন। বাচ্চাদেরও কিন্তু ঠিক ওইগুলোকেই যদি করে দেন, তাহলে ওরা কিন্তু শিক্ষামূলক কন্টেন্টগুলোকেই দেখতে পারবে, সেটা ওর জন্য বেস্ট হবে। আর অবশ্যই যেটা আমি একটু আগে বললাম, যে প্যারেন্টাল লক বা চাইল্ড লক, এইটা আপনি অবশ্যই ফিল্টার দিয়ে রাখুন আপনার ফোনের মধ্যে, যে বাচ্চার ফোনের মধ্যে। আর নির্দিষ্ট একটা টাইম বেঁধে দিন যে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত মোবাইলটা চলবে, তারপরে মোবাইলটা বন্ধ হয়ে যাবে। এই টাইমটা বেঁধে দিন। ফলে কি হবে, বাচ্চারা সেটাকে আর বেশিক্ষণ ধরে ঘাঁটতে পারবে না। এবং অবশ্যই স্কিল ডেভেলপমেন্ট যাতে হবে, টেকনিক্যাল টেকনোলজি যে ব্যাপারগুলোতে, ভিডিওগুলোতে আছে বা যেসব কন্টেন্টগুলোতে আছে, সেইগুলোতে উৎসাহ দিন। খেলার মাঠে যাওয়ার উৎসাহ দিন। আর যেটা করবেন সেটা হচ্ছে, কিছু নিজেরা, বাবা মায়েরা নিজেরা কিছু গল্প, যে গল্পগুলো তার ব্রেন বিকাশের জন্য, তার বুদ্ধির বিকাশের জন্য কাজে লাগবে, সেই কিছু গল্প বাচ্চাদের সঙ্গে বসে টাইম দিন। বাচ্চাদের সঙ্গে বসে সেই গল্পগুলোকে আলোচনা করুন। রামায়ণের গল্প হতে পারে, মহাভারতের গল্প হতে পারে, বাচ্চারা শুনে সেগুলোকে ভালো লাগবে তাদের। এছাড়া কোনো অন্য গল্পও হতে পারে, কোনো শিক্ষামূলক কোনো গল্প হতে পারে, আপনার ছোটোবেলাকার কোনো গল্প হতে পারে। এই গল্পগুলোকে করুন। পারিবারিক কিছু মূল্যবোধ তাকে বোঝানোর চেষ্টা করুন। পারিবারিক মূল্যবোধ, একে অপরকে সময় দেওয়া, একে অপরকে, এই যে আমরা সেই ছোটোবেলায় পড়েছিলাম না, যে একটা কাঠকে সহজে ভেঙে দেওয়া যায়, কিন্তু একসাথে অনেকগুলো লাঠি হলে ভাঙা যায় না। তো এই যে একসাথে অনেকগুলো লাঠিকে ভাঙা যায় না, এইটার যে মূল্যবোধ, এইগুলো তাদেরকে গল্পের মাধ্যমে শেখান। তারা হয়তো এইগুলো পড়বে, পড়াশোনাতে পড়বে, কিন্তু সেটা পড়াশোনার মতো করে পড়বে।
আপনি যদি এগুলো মুখে গল্প করেন তাহলে সেই মুখে গল্প আবার গল্পের মতো করে শুনবে, তাদের ভালো লাগবে। পড়াশোনার সাবজেক্টের মধ্যে রামায়ণ মহাভারত বা আমাদের এইসব হিন্দুইজম নিয়ে অনেক কিছু থাকতে পারে, কিন্তু সেটা তারা পড়াশোনার মতো করে পড়বে। কিন্তু যদি আপনি মুখে গল্প করেন তাহলে সেটা খুব ভালো লাগবে। তো এই যে গল্পগুলো, এইগুলো তাদের সঙ্গে করুন, দেখবেন তাদের মোবাইলের আসক্তিটা অনেকটাই কমাতে পারবেন। এগুলো আমি জেনারেল কিছু আলোচনা করলাম। নেক্সট এরপর আসছি, যেহেতু আমি কেপি অ্যাস্ট্রোলজি করি তাই আমি অ্যাস্ট্রোলজিক্যালি এবার ব্যাখ্যা করছি। দেখুন, আমাদের যে 9টা গ্রহ আছে, সেই 9টা গ্রহের মধ্যে বেশ কয়েকটা গ্রহ এই আমাদের পড়াশোনা, বুদ্ধি বিকাশ, জ্ঞান, ধীরতা, স্থিরতা এগুলোর জন্য কাজে লাগে। যেমন প্রথম আসছি হচ্ছে আমাদের যে 9টা গ্রহ আছে তার মধ্যে চন্দ্র। চন্দ্র হচ্ছে কি? চন্দ্র হচ্ছে আমাদের শরীরের মধ্যে জলজ যে ব্যাপারটা আছে, মানে জলকে ইন্ডিকেট করে। অর্থাৎ এই যে দেখুন, পূর্ণিমা অমাবস্যাতে নদীর মধ্যে, গঙ্গার মধ্যে যে জোয়ার ভাটা হচ্ছে, এটা সূর্য এবং চন্দ্রের জন্য হচ্ছে, কিন্তু এটা আমাদের শরীরের যে জলীয় পদার্থ আছে তার মধ্যেও প্রভাব ফেলে। ফলে বাচ্চাদের এই যে রাত্রেবেলা ঘুমের যে ব্যাপারটা বলছিলাম, রাত্রেবেলা হচ্ছে চাঁদের সময়, দিনের বেলা হচ্ছে সূর্যের সময়। অর্থাৎ রাত্রেবেলা এই চন্দ্রের সময়টাতেই যে এফেক্টটা মনের মধ্যে পড়বে সেইটা হচ্ছে শীতলতার এফেক্ট, অর্থাৎ ঠান্ডা হওয়ার এফেক্ট। সূর্যের এফেক্টটা হচ্ছে গরমের এফেক্ট, তার মানে চিত্ত চাঞ্চল্যর এফেক্ট। ওই টাইমটাতে যদি কেউ ঘুমিয়ে পড়ছে তাহলে তার মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটিস ব্যাপারগুলো আর আসবে না। কিন্তু যদি রাত্রেবেলা, যে সময়টা আমাদের ব্রেন শান্ত হওয়ার সময়টা, সেই সময়টা যদি কোনো রকম মোবাইল কন্টেন্ট না দেখে তারা যদি পর্যাপ্ত ঘুম দেয়, তাহলে তাদের কিন্তু ব্রেনটা একটা রিসেট হয়ে যায়। মানে তারপরে আরও সুন্দর কার্যকারিতা হওয়ার জন্য ব্রেনটা ওই ঘুমের সময়তে রিসেট হয়ে যায়। তাহলে এটা খুব দরকার। তার সাথে হচ্ছে চন্দ্র থেকেই কিন্তু আমাদের কি হয়, যে আমরা যে কোনো কাজেতে মনোসংযোগ করতে পারছি কিনা, যে কোনো ব্যাপারেতে, সেটা পড়াশোনাতে হোক বা আপনি বাচ্চাকে কিছু বলছেন আর সেটা সে মন দিয়ে শুনছে, ধৈর্য ধরে শুনছে, মাথা ঠান্ডা করে শুনছে, উত্তেজিত হয়ে যাচ্ছে না, রেগে যাচ্ছে না, এই জায়গাগুলো কিন্তু চন্দ্রের কাজ। তার মানে চন্দ্র যদি আপনার বাচ্চার হরোস্কোপেতে ঠিক থাকে, তাহলে আপনি কিছু বললে সে সুন্দর করে মন দিয়ে শান্ত হয়ে শুনবে। আর চন্দ্র যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এই প্রবলেমটা ঘটবে, আপনার একটু বাজে কথা সে নিতে পারবে না, সঙ্গে সঙ্গে সেও দু কথা শুনিয়ে দিতে পারে, বা ধীর স্থির এটা সে তার মধ্যে থাকবে না, কোনো ব্যাপারেতেই সেই মনোসংযোগ ঘটাতে পারবে না। সব থেকে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে কনসেন্ট্রেশন, যেটা সে দিতে পারবে না। মার্কারি মানে বুধ, বুধ হচ্ছে আমাদের এই 9টা গ্রহের মধ্যে বুদ্ধিকে ইন্ডিকেট করে। অর্থাৎ আপনার বাচ্চা পড়াশোনা করছে, কিন্তু লাইনকে লাইন মুখস্থ বিদ্যাই শুধুমাত্র আছে, কিন্তু কোনো জায়গায় বুদ্ধি প্রয়োগ করে অঙ্ক করা, বিজ্ঞানের জায়গাটা দেখা, এইগুলো কিন্তু তার মধ্যে নেই। তার মানে হচ্ছে এই যে বুদ্ধির ব্যাপারটা, এটা বুধ ইন্ডিকেট করে। অর্থাৎ বুধ যদি আপনার হরোস্কোপে ঠিকঠাক আছে, মানে বাচ্চার হরোস্কোপে ঠিকঠাক আছে, তাহলে সে বুদ্ধির সাথে পড়াশোনা করবে। এরপর হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতিকে আমরা সবাই জানি, বৃহস্পতি হচ্ছে দেবগুরু, বা বৃহস্পতি হচ্ছে গ্রহদের মধ্যে সব থেকে বড় প্ল্যানেট। এবং এই বৃহস্পতি হচ্ছে আমাদের পড়াশোনার জায়গায় বা যে কোনো কার্যকারিতা, আপনি যদি বাবা মাও হন, মানে আপনি চাকরি করেন, ব্যবসা করেন, বা কোনো রকম কাজকর্মের সঙ্গে যুক্ত যেখানে জ্ঞান দরকার পড়ে, তাহলে সেটা হচ্ছে বৃহস্পতির কাজ। বৃহস্পতি পড়াশোনাতে জ্ঞানকে ইন্ডিকেট করে, কাজের ক্ষেত্রেও জ্ঞানকে ইন্ডিকেট করে। যে কোনো ব্যাপারেতে আপনার জ্ঞান যদি পর্যাপ্ত না থাকে, বা জ্ঞান নেওয়ার মতো, জ্ঞান ইনটেক করার মতো আপনার মধ্যে যদি সেই কোয়ালিটিটা না থাকে, তাহলে কিন্তু আপনি জ্ঞান পাপী, বা জ্ঞানের যে একটা অহংকার সেটা আপনার মধ্যে চলে আসতে পারে, বা আপনার মধ্যে জ্ঞান থাকবেই না, এরকম হয়ে যেতে পারে। ফলে বুধ এবং বৃহস্পতি এদের কার্যকারিতা খুবই জরুরি। সাথে হচ্ছে রাহু। রাহু হচ্ছে কি, আপনার বাচ্চার যে একটা আউটার ফোকাস, মানে তার মধ্যে যা কোয়ালিটি আছে সেই কোয়ালিটিটা লোকজন বুঝতে পারবে, তার স্কুল টিচার বুঝতে পারবে, সে সেটাকে প্রকাশ করে বলতে পারবে, লিখতে পারবে। নিজেকে প্রকাশ করতে পারছে না এরকমটা নয়। দেখবেন কিছু বাচ্চা আছে নিজের বাবা মায়ের কাছে তো প্রচণ্ড জেদি, রাগী, যাই তাই বলে দিচ্ছে, কিন্তু বাইরে গিয়ে একদম জুজুর মতো ঠান্ডা হয়ে আছে, কারোর কাছে কিছু বলতে পারছে না। কেন? কারণ সে নিজের প্রতি নিজেকে কিন্তু কনফিডেন্স তার নেই, সে জানে যে আমি পারবো না, কিন্তু বাড়িতে সে হম্বিতম্বি করছে। এই যে ব্যাপারগুলো, এইগুলো হচ্ছে তার মধ্যে রাহুর প্রকোপ, গণ্ডগোল আছে। রাহু যদি গণ্ডগোল থাকে তাহলে তার মধ্যে এরকমটা হবে যে একটা হম্বিতম্বির নেচার তো আসবেই, পরে বড় হয়ে এসে কিন্তু বাইরেও সেটা করবে, আগে বাড়িতে করবে, পরে বড় হয়ে বাইরেও সেটা করবে। কিন্তু রাহু আবার এটাও ঠিক
যে তার মধ্যে যত রকম ট্যালেন্ট আছে, এই যে 9টা গ্রহ আছে আমাদের, 9টা গ্রহের প্রত্যেকের কিছু ভালো দিক আছে, এই ভালো দিকগুলোকে প্রকাশ করাই হচ্ছে রাহু। তার মানে হচ্ছে আপনার বাচ্চার মধ্যে যত রকমের ট্যালেন্ট আছে সেইটাকে বাইরে আনাবে, সেটাকে প্রকাশ করাবে রাহু। রাহু যদি ডিস্টার্ব থাকে তাহলে কী হবে, এই ধরনের প্রবলেম আসবে। আর রাহু যদি ভালো থাকে তাহলে তার টেকনিক্যাল স্কিলের দিকে তার ভালো হবে। ফলে এই মোবাইল ব্যবহার করেই, ট্যাব ব্যবহার করে, কম্পিউটার ব্যবহার করে সে ভালো দিকে চলে যেতে পারবে। তো এইটা হচ্ছে একটা মোবাইল একজন ব্যবহার করলো, কিন্তু আমি তার হরোস্কোপে দেখতে পেলাম তার রাহু দারুণ জায়গায় আছে এবং রাহু খুব ভালো প্লেসমেন্টে আছে, খুব ভালো রেজাল্ট দেবে, তাহলে অবশ্যই সে কিন্তু বড় হয়ে টেকনিক্যাল স্কিলের দিকে তো ভালো যেতে পারবে। তো এটা তার ভালো দিক। কিন্তু যদি রাহু খারাপ থাকে তাহলে এই মোবাইল ব্যবহার করেই রাহুর যে এন্টারটেনমেন্ট ফিল্ড সেই দিকে সে চলে যাবে, ফলে গন্ডগোল হয়ে যাবে। সাথে কেতু, কেতু কি হচ্ছে, কেতু হচ্ছে আমাদের যেমন রাহু আউটার ফোকাস বললাম, আউটার ট্যালেন্ট বললাম, কেতু সেরকম আমাদের ভিতরকার ইনার ট্যালেন্ট। মানে আমার ভিতরে কিছু না থাকলে তাহলে আমি যতই পড়াশোনা করি কিছু কাজ নেই, যতই আমাকে মা বাবা কিছু বোঝাক কিছু কাজ নেই, যতই আমাকে স্কুল টিচার কিছু বোঝাক কিচ্ছু কাজ নেই। অর্থাৎ কেতু হচ্ছে আমাদের সেই ইনার ট্যালেন্ট, ভিতরের আভ্যন্তরীণ ট্যালেন্ট। এই আভ্যন্তরীণ ট্যালেন্টের বিকাশ যদি না ঘটে তাহলে কিন্তু সে আউটার ফোকাসও তার খারাপ হয়ে যাবে। ফলে কেতুর ভূমিকাও এখানে খুব গুরুত্বপূর্ণ। আর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে কোনো ব্যাপারেতে ধৈর্য। আপনি কোনো কাজ করেন, বাবা মা আপনি চাকরি করেন, আপনার ধৈর্য দরকার। ব্যবসা করেন, ধৈর্য দরকার। আপনি কোনো বুদ্ধির সাথে জ্ঞানের সাথে কাজ করেন, ধৈর্য দরকার। আর ধৈর্য সবথেকে বেশি তো বাচ্চাদেরও দরকার। একটা পড়া করছে, করতে করতে যদি দেখছে ওটা ঠিকঠাক হচ্ছে না, সঙ্গে সঙ্গে ওই পড়াটাকে তুলে দিয়ে অন্য পড়াতে চলে গেল। তো এইটা বা হাফ ডান পড়াশোনা করা, একটুখানি পড়লো, পড়ে ওটাকে তুলে দিয়ে অন্যটা পড়তে শুরু করে দিল। বা স্কুলেতে কোনো টিচার কোনো বকাবকি করেছে, ওই সাবজেক্টটা আর পড়াশোনা না করা। তো এই রকম ধরনের প্রবলেমগুলো, কেউ হয়তো তাকে বললো যে তোমার দ্বারা হবে না, সঙ্গে সঙ্গে মনে লাগিয়ে ফেললো যে আমার দ্বারা হবে না। এই যে নেগেটিভ, নেতিবাচক চিন্তাভাবনা, এগুলো হচ্ছে স্যাটার্নের জন্য আসে, মানে শনির জন্য আসে। তার মানে শনি আপনার বাচ্চার স্থির যে এই ব্যাপারটাকে পুরো গন্ডগোল করে দেবে। ফলে কি হবে, যে সে পড়াশোনাটা মন দিয়ে করতে চাইলেও তার ধৈর্য থাকবে না, করতে পারবে না। তো এই গ্রহগুলোর একটা কানেকশান আছে। এরপর হচ্ছে আমাদের অ্যাস্ট্রোলজিতে যে হাউস কানেকশান, 4th হাউস এডুকেশানের মেন হাউস। 4th হাউসটা ভালো থাকতে হবে, ওখানে গ্রহদের কানেকশান ভালো থাকতে হবে। আর সাথে উচ্চ শিক্ষা হওয়ার বা প্রফেশনাল এডুকেশান হওয়ার এই কানেকশানগুলো থাকতে হবে। তাহলে কি হবে, সে যা পড়াশোনা করবে সেইগুলো তার কাজে লেগে যাবে। এবার এই কাজে লাগার জন্য 4th হাউস, 9th হাউস অ্যান্ড 10th হাউস, এই 3টে হাউসই ভালো থাকতে হয়। 4th হাউস হচ্ছে এডুকেশনের প্রাইম হাউস, 9th হাউস হচ্ছে হায়ার এডুকেশনের প্রাইম হাউস, আর 10th হাউস কি, এই পড়াশোনাটা করে সে কী করবে, পড়াশোনাটাকে কাজে লাগাতে হবে। তো অনেক আমাদের যারা আছেন আপনারা দর্শকরা, তারা দেখবেন যে আপনারা পড়াশোনা করেছিলেন কিন্তু সেই পড়াশোনাকে কাজে লাগিয়ে কিন্তু আপনি বর্তমানের পেশাতে নেই। কিন্তু আপনি নিশ্চয়ই আপনার বাচ্চার ক্ষেত্রে এটা চাইবেন না, আপনি চাইবেন পড়াশোনাটাকে কাজে লাগিয়ে সে যেন একটা বড় কোনো জায়গায় পৌঁছায়। তাহলে এটার জন্য 10th হাউসের গুরুত্বটাও খুব বেশি আছে। 4th হাউস, 9th হাউস এবং 10th হাউস। 10th হাউস কাজকর্ম, চাকরি বা পেশা এসবের জন্য, 9th হাউস হায়ার এডুকেশনের জন্য, 4th হাউস প্রাইম এডুকেশন। তার মানে আমি একটা বাচ্চার 4th হাউস দেখে নিলাম যে ওকে আছে, চলো আর কিছু করতে হবে না। কিন্তু এবার 9th হাউস গিয়ে দেখতে পেলাম তার এন্টারটেনমেন্টে গিয়ে গন্ডগোল হয়ে গেল, তাহলে সবটাই গন্ডগোল হয়ে যাবে। পরে গিয়ে তার 10th হাউস আর দেখে কী হবে, 10th হাউস সেরকম ভালো থাকবে না। কিন্তু 4th হাউস 9th হাউস দুটোই ভালো আছে। এবার যদি দেখা যায় তার কর্মের জায়গাটা ঠিক নেই, মানে উচ্চ শিক্ষা নিয়েছে, মন দিয়ে পড়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, কিন্তু কর্মের জায়গাটায় গন্ডগোল আছে, তাহলেও প্রবলেম হবে। তাহলে 4th হাউস, 9th হাউস, 10th হাউস এই তিনটেকে যদি অ্যালাইন করে দেওয়া যায় অ্যাস্ট্রোলজিক্যালি, তাহলে কিন্তু সেটা একটা বাচ্চার জন্য শুরু থেকে একদম চাকরি বয়স, কর্ম বয়স, অর্থের বয়স, এই জায়গাটা পুরোপুরি ডেভেলপ করে যাবে। এবং এটা বোঝা যাবে যে তার মোবাইল ব্যবহার করার ফলেতে তার কোনো উপকারে আদৌ আসবে নাকি সেটা পুরোপুরি অপকারে চলে যাবে, এটা পরিষ্কার বুঝতে পারা যাবে। এবার এর অ্যাস্ট্রোলজিক্যালি সলিউশন কি আছে দেখুন। সলিউশন আমি তো বললাম, প্রথমে 4th হাউস, 9th হাউস, 10th হাউসকে অ্যালাইন করতে হবে, প্ল্যানেটারি কন্ডিশন দেখে নিতে হবে। এবার আমি কিছু উপায়, সহজ উপায় বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার বাড়িতে একটা মেডিটেশনের মিউজিক আপনি চালিয়ে দিন।
এই মিউজিকটার স্পিকার বক্স বা যেটাতে বাজবে সেটা কেমন হতে হবে? একদম চিপ সস্তার যেটা সেটা নেবেন না, কারণ ওতে একটু ক্যারক্যারে সাউন্ড শুনতে হতে পারে। একটু সুন্দর মধুর সাউন্ড শোনা যাচ্ছে, তার জন্য হোম থিয়েটার ইউজ করে নিন। যেটা হচ্ছে ওর রুমেতে একটা স্পিকার থাকবে, বাইরেতে একটা স্পিকার থাকবে, ও ঘোরাঘুরি করুক, ও হয়তো রুম থেকে বাইরে যাচ্ছে, বাইরে থেকে রুমের ভিতরে আসছে, যেখানেই যাচ্ছে একটা হালকা করে এই মেডিটেশন টাইপস মিউজিক এটা শুনতে পাচ্ছে। ইউটিউবে খুব অ্যাভেলেবেল আছে এই মেডিটেশন মিউজিকগুলো। এই মেডিটেশন মিউজিক ওর শোনাটা, কানে শোনাটা, ওকে জোর করতে হবে না যে শোনো শোনো, জোর করতে হবে না, কিন্তু ঘুম থেকে ওঠার পরে আপনি মিউজিকটা চালিয়ে দিয়েছেন যাতে করে ওর মিউজিকটা সাউন্ড থেরাপির মতো করে কাজ করে ওর একটা ব্রেনকে শান্ত করে এবং ধীর স্থির শান্ত নম্র এই ব্যাপারটা যদি তার মধ্যে চলে আসে। এটা আপনি বেশ কিছুদিন ধরে করুন, দেখবেন রেজাল্ট অবশ্যই বুঝতে পারবেন। এরপরে কি করবেন, বাচ্চাকে আপনি ওম হ্রিং নম, কি বললাম, ওম হ্রিং নম, ওম হ্রিং নম এই মন্ত্রটা, বা এরকম করে ওম হ্রিং নমঃ, ওম হ্রিং নমঃ, ওম হ্রিং নমঃ। এই ওমটা কেমনভাবে করবে, ওম হ্রিং নমঃ, ওম হ্রিং নমঃ। এইটা বাচ্চাকে 21 বার প্রত্যেক দিন চ্যান্টিং করতে বলুন। এবার আপনার বাচ্চা এটা যদি না শোনে তাহলে আপনি কি করবেন, আপনি বাবা বা মা আপনি এটাকে করুন। কিভাবে করবেন, আপনি এই মন্ত্রটা বলার আগে আপনি বলবেন, হে ঈশ্বর, হে পরমেশ্বর, আমি আমার সন্তান অমুক নাম, তার জন্য এই মন্ত্র জপ করছি, কৃপা করে এই মন্ত্রের ফলাফল আমার বাচ্চা অমুককে প্রদান করো। এই কথাটা বলে তারপরে আপনি 21 বার করে করুন। যদি আপনার বাচ্চা করে সাউন্ড থেরাপির জন্য তার খুব ভালো হবে। যদি আপনার বাচ্চা না করে, একান্তই যদি না করে, তখন আপনি করুন। কিন্তু প্রথমেই আপনি এরকম করবেন না যে না না আমার বাচ্চা করবে না, আমিই করি। চেষ্টা তো করুন। আপনি বকাবকি করে অনেক কিছুই চেষ্টা করে সফল হয়েছেন, এটাকেও একটু চেষ্টা করে সফল হন, চেষ্টা করুন। একান্তই যদি না হচ্ছে তখন আপনি করুন। এটাতে কি হবে, ওম হ্রিং নম এই মন্ত্রটা চ্যান্টিং করার ফলেতে ওর মানসিক যে স্থিতি সেটা আসবে এবং তার মধ্যে ধৈর্য সংযম এই ব্যাপারটা বাড়বে, ধৈর্য সংযম এই ব্যাপারটা তার মধ্যে বেড়ে যাবে। নেক্সট আসছি, তাকে মন্ত্র চ্যান্টিং করতে হবে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই মন্ত্রটা, শিবের যে মন্ত্রটা, এটাতে কি আসবে, এটাতে তার মন শান্ত হবে, চিত্ত শান্ত হবে। ভগবান শিবের মতো রুদ্ররূপ আর কেউ নেই, আবার ভগবান শিবের মতো শান্ত সৌম্য আর কেউ নেই। তাকে তো সৌম্যই বলা হয়। তো তার মানে হচ্ছে সোমবার তার মানে ভগবান শিবের হচ্ছে শান্ত সৌম্য রূপ। ওম নমঃ শিবায়। তো এই ওম নমঃ শিবায় এইটা এই বাচ্চাটাকে চ্যান্টিং করতে বলুন। এখনকার বাচ্চাদের মধ্যে কিন্তু এই আধ্যাত্মিকতা ব্যাপারটাও খুব বেড়েছে। ওরা কিন্তু এই মেডিটেশনের ব্যাপারগুলোকে দেখে, ওরা কিন্তু ভগবানের এইসব ব্যাপারগুলোকে দেখে এবং তারপরে কিন্তু ওরা এই সাধু সন্ন্যাসী এইসব ব্যাপারগুলোকেও তারা ফলো করে কিন্তু। ফলে আপনি বললে তারা করবে, এমন নয় যে আপনারা করেননি ছোটোবেলায় ওরাও করবে না। ওদেরকে একটু ঠিক করে বোঝান, কিছু আধ্যাত্মিক গল্প ওদের সঙ্গে করুন, করে তারপরে এদেরকে এগুলোকে করতে বলুন, দেখবেন করবে। তো এই ওম নমঃ শিবায় এইটাকে করতে বলুন। তার মধ্যে চিত্ত যে একটা শান্তি, মাথা যে একটা শান্ত, এই শান্ত ব্যাপারটা তার মধ্যে চলে আসবে। এরপরে কি করবে, এরপরে হচ্ছে দেখুন, সর্ব আকর্ষণ যে ভগবানের মধ্যে আছে, সর্বজগতের আকর্ষণ যে ভগবানের মধ্যে আছে সেটা হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণকে কি বলা হয়, কৃষ্ণকে বলা হয় আকর্ষণের দেবতা। টান, আকর্ষণ, আসক্তি সবই কৃষ্ণের মধ্যে আছে। আপনি মহান্বিত হয়ে পড়বেন কৃষ্ণের প্রতি, আপনি আকর্ষিত হয়ে পড়বেন কৃষ্ণের প্রতি। তার মানে এখানে যে মন্ত্রটা আছে, যদি কোনো বাজে আসক্তি থাকে, ভুল আসক্তি থাকে, ভুল কোনো কিছুর প্রতি আকর্ষণ থাকে, তাহলে বাচ্চাকে ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ এই মন্ত্রটা বাচ্চাকে 21 বার চ্যান্টিং করতে বলবেন। আমি আবারও বলছি, যদি আপনার বাচ্চা
এই মন্ত্রটা একান্তই না চ্যান্টিং করতে পারে তখনই আপনি করবেন এবং ওই কথাগুলো বলে নিয়ে তারপর চ্যান্টিং করবেন। চ্যান্টিং করার পরেতে আবারও ওই কথাগুলো বলে নিয়ে সমাপ্ত করবেন। এটাকে আপনাকেও বেশ কিছুদিন ধরে করতে হবে। এটা করা মানে হচ্ছে এরকম নয় যে কতদিনের জন্য করতে হবে। আপনি এটাকে করতে থাকুন, তাহলেই কিন্তু আপনার বাচ্চা দেখবেন একটা সময় আসবে যখন গিয়ে কমপ্লিট পুরোপুরি ঠিক হয়ে গেছে, তখন আপনাকে আর বলতে হবে না। কিন্তু কতদিন টাইম ধরে করব এই প্রশ্নটা করবেন না। ঠিক যেমন করে ওর পুষ্টির জন্য কতদিন ওকে খাওয়াতে হবে এটা তো নিশ্চয়ই জিজ্ঞাসা করেন না। সারা জীবন ওকে খাওয়া দাওয়া করে যেতে হবে, তেমন একজনের ব্রেন ঠিক করার জন্য আপনি করতে থাকুন। এটা কিছু তো নয়, 21 বার শুধুমাত্র এই মন্ত্রটা জপ করা, এতে কিন্তু আপনার বাচ্চার ভালো হবে। এরপরে আসছি যে রেমেডিটা, সেটা হচ্ছে কিছু আপনাকে খরচ করে যদি দেখতে পান যে আপনার বাচ্চাকে এই সবগুলো করেও ঠিক হচ্ছে না, আপনি পুরোপুরি ফেড আপ হয়ে গেছেন, আপনি হাল ছেড়ে দিয়েছেন, আপনার বাচ্চার অতিরিক্ত খারাপ কিছু দেখতে পেয়ে গেছেন। আমার কাছে রিসেন্টলি এরকম কিছু কেস এসেছে। বাচ্চা মানে খুবই অল্প বয়স, এখনো পর্যন্ত অ্যাডাল্ট এজে যায়নি, তারই মধ্যে মায়ের সঙ্গে মুখে মুখে তর্ক করা, নিজেকে মানে মেরে ফেলবো, নিজেকে মেরে দেবো, দেওয়ালে গিয়ে মাথা টোকা, এইসবগুলো শোনা যাচ্ছে। প্লাস মায়ের সঙ্গে তর্ক করতে করতে মানে খুব খারাপ লাগছে বলতে, আমার এই এখানে ইউটিউবেতে বলতে, যে ওইটুকু বাচ্চা সে বাবা মায়ের গায়ে হাত তুলতেও পর্যন্ত উদ্ধত হয়ে গেছে তার মধ্যে। তো এইরকম ধরনের ব্যাপারটা তাদের মধ্যে চলে এসেছে। কি করে বাচ্চা না, বাচ্চা সারাক্ষণ দরজা বন্ধ করে রেখে মোবাইল ল্যাপটপ নিয়ে বসে আছে সারাক্ষণ। এবার এই সব সমস্যাগুলো তাদের মধ্যে যেটা করছে, যে নেগেটিভ পয়েন্টগুলো আমি আপনাদেরকে এতক্ষণ আলোচনা করলাম, পুরো সেগুলো তাদের মধ্যে চলে আসছে। যখন এই রকম ধরনের সিচুয়েশান এসে গেছে, তখন কিন্তু অবশ্যই আপনাকে একটু আমাদের সঙ্গে পেইড কনসালটেন্সির মাধ্যমে আপনাকে তার উপায় বের করতে হবে। আর সেই উপায়টা কীরকম দেখুন, তন্ত্র নিয়ম অনুযায়ী রাহুর কবচ করতে হয় বা কাল ভৈরবের কবচ করতে হয়। রাহুর কবচ এবং কাল ভৈরবের কবচ করলে তার মধ্যে যেসব আসক্তি আছে সেগুলো কমে যাবে, যেগুলো খারাপ বদভ্যাস আছে সেগুলো কমে যাবে এবং তার শুধুই ভালো দিকগুলো আসতে পারে। নীল সরস্বতী কবচ, এটা তো বহু বছর ধরে, বহু যুগ ধরে প্রচলিত, যে বাচ্চাদের পড়াশোনার জন্য নীল সরস্বতী কবচ দেওয়া হয়। তো নীল সরস্বতী কবচ পড়াশোনাতে কনসেন্ট্রেশন বাড়ায়, মানে আপনার বাচ্চা পড়াশোনায় ভালো, খারাপ নয়, শান্ত, সবই ভালো, কিন্তু ছোটোখাটো টুকটাক মিস্টেক করে যার জন্য পড়াশোনা খারাপ, তাহলে নীল সরস্বতী কবচ। এমন নয় যে আপনার বাচ্চা রাগী, জেদি, উত্তেজিত হয়ে গেছে আর আপনাদের সাথে খারাপ ব্যবহার করা শুরু করে দিয়েছে, ভুল আসক্তি করে ফেলেছে, এবার আপনি নীল সরস্বতী কবচ দিয়ে তাকে পড়াশোনায় ঠিক করাবেন, তাহলে হবে না। কিন্তু তখন আপনাকে অন্য রেমেডি করতে হবে, যেমন রাহুর কবচ বললাম, কালভৈরব কবচ বললাম, এরকম আরও অনেক কবচ আছে যেগুলো কিনা জেদ, রাগ এগুলোকে ঠিক করতে পারে। এটা শুধুমাত্র বাচ্চাদের নয়, এটা বাচ্চাদেরও রাগ জেদ ঠিক করার জন্য করা যেতে পারে। আপনি যদি দেখতে পাচ্ছেন যে কোনো একজন, মানে আপনার দাদা হতে পারে, আপনার বাবা হতে পারে, আপনার ছেলে, বড় ছেলে হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, যার মধ্যে প্রচণ্ড রাগ, জেদ, তেজ, ভাঙচুর করছে, মারধর করছে, খুব খারাপ কিছু অবস্থা, তাকেও কিন্তু এই জেদ রাগগুলোকে একটু ঠান্ডা করার জন্য, শান্ত করার জন্য কিছু রেমেডি আছে যেগুলো করা যায়। তো আর আগেই বললাম যে এই যে নীল সরস্বতী কবচ, এটা কাদের জন্য, যারা পড়াশোনায় ভালো, যাদের ব্রেনও ঠিক আছে, মনও ঠিক আছে, তারা ধীর স্থির আছে, সব দিক ঠিক আছে, কিন্তু ছোটোখাটো মিস্টেকের জন্য তাদের পড়াশোনাটা খারাপ হয়ে যাচ্ছে, তাদের জন্য নীল সরস্বতী কবচ। আর এছাড়া বাকি যদি আপনি ওই ধরনের প্রবলেম দেখতে পান, তাহলে আপনাকে অন্যই রেমেডি করতে হবে। তো আমি এখানে সবটাই আলোচনা করলাম। দেখুন, অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাই বহু মানুষের কাছে বিশ্বাস রাখে অবশ্যই, আবার কিছু মানুষের কাছে আছে যারা বিশ্বাস করেন না। তো যারা বিশ্বাস করেন বা যারা এইসব মন্ত্র বা কবচ এসব বিশ্বাস করেন, আমার এই ভিডিওটা তাদের জন্যই। যারা বিশ্বাস করেন না তারা জাস্ট এই ভিডিওটাকে স্কিপ করবেন, কারণ হচ্ছে সবার যে সব কিছুতেই বিশ্বাস আসবে তা তো নয়। কিন্তু এই যে মন্ত্র, এই যে কবচ বা এই যে অ্যাস্ট্রোলজি, এগুলো আমি আমার জন্মের সময় তৈরি করিনি। এটা যখন এই গোটা গ্রহ নক্ষত্র বা গোটাই জগৎ যখন সৃষ্টি হয়েছিল, তখনই গ্রহ নক্ষত্র সৃষ্টি হয়েছিল, তখন থেকেই মুনি ঋষিরা এই সাবজেক্ট নিয়ে আলোচনা করেছেন, চর্চা করেছেন, বিভিন্ন পুঁথিতে লিখে রেখে গেছেন, এবং সেইগুলোকেই আজও কন্টিনিউয়াস চলছে পরপর পড়াশোনার মাধ্যম দিয়ে, বিদ্যা জ্ঞান লাভ করার মাধ্যম দিয়ে। তার মানে এটা আপনি অবিশ্বাস করলেন কি আমি অবিশ্বাস করলাম তার কোনো ব্যাখ্যা রাখে না, এটা প্রাচীন যুগ থেকে চলে আসছে।
ফলে বিশ্বাস যে যার কাছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যদি বিশ্বাস না করেন তাহলেও আপনি ঠিকই আছেন, আপনার কোনো ভুল নেই। আপনি যদি বিশ্বাস করেন তাহলে তো অবশ্যই আপনি ঠিক আছেন। আর যদি আমি আরেকটা উদাহরণ দিই, এই যে কুম্ভ মেলা গেল, কুম্ভ মেলাতে এত কোটি মানুষজন গেছে, কোথাও তো বিশ্বাস নিয়েই চলে গেছে না? বিশ্বাস তো আছে যে ওখানে গিয়ে কিছু একটা হবে। ওরা তো গিয়ে সায়েন্টিফিক কোনো কিছু দেখতে যায়নি, আধ্যাত্মিক কোনো কিছু তাদের গায়ের মধ্যে, শরীরের মধ্যে, মনের মধ্যে, আত্মার মধ্যে তারা আধ্যাত্মিক ওই যে ঊর্জাটা, আধ্যাত্মিক যে ওই ভাইবসটা, ওইটাকে নিতে গেছে। তার মানে আধ্যাত্মিকতায় বিশ্বাস রাখেন, শুধুমাত্র কুম্ভতে ডুব দিয়ে চলে আসার পরেতেই আধ্যাত্মিকতা আবার মন থেকে চলে গেল, এটা করবেন না। আধ্যাত্মিকতা অবশ্যই আছে এবং সেই বিশ্বাসটাকে রেখে আপনারা রেজাল্ট পেতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। পরের ভিডিওতে আবার আমাদের দেখা হবে।